আর ৮টি স্প্যান বসলেই পদ্মার বুকে দাঁড়াবে পুরো সেতু। সপ্তাহ ব্যবধানেই যোগ হলো আরও একটি। লুক্সেমবার্গ থেকে স্ল্যাব আসবে জানুয়ারিতে। বিএনপি মহাসচিব বেগম জিয়াকে গৃহবন্দী রাখার অভিযোগ তুললেও আইনজীবী দুষলেন করোনাকে। রাজনৈতিক কারণে এমন অভিযোগ বলছেন দুদক আইনজীবী। এবং করোনার কারণে পশ্চিমবঙ্গের কোনো পূজা মণ্ডপেই যেতে পারবে না দর্শক, নির্দেশ হাইকোর্টের। অনলাইনেই সম্প্রচারের ভাবনা আয়োজকদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। আর ৮টি স্প্যান বসলেই পদ্মার বুকে দেখা যাবে পুরো সেতু। সপ্তাহ ব্যবধানে সকালে পদ্মা সেতুতে ৩৩তম স্প্যান যোগ হওয়ার মধ্য দিয়ে এখন দৃশ্যমান প্রায় ৫ কিলোমিটার সেতু। একই সঙ্গে সেতুতে বসে যাওয়া স্প্যানগুলোতে রোড ও রেল স্ল্যাবের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানান প্রকল্প পরিচালক। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। স্রোতের গতি কিছুটা কমেছে। এর আগে তীব্র স্রোতের কারণেই 10 জুনের পর দীর্ঘ 4 মাস বন্ধ ছিল সেতুতে স্প্যান ওঠা। নদীর পানি কমতে শুরু করলে 11 অক্টোবর 32তম স্প্যানের পর এবার 8 দিনের ব্যবধানে পরের স্প্যান বসানোর তৎপরতা শুরু। সোমবার সকাল 9টায় মাওয়ার কুমারভোগ ইয়ার্ড থেকে নির্ধারিত 3 ও 4 নম্বর পিলারের কাছে স্প্যানটি নিয়ে যাওয়া শুরু হয়। পাড়ের খুব কাছে হওয়ায় 3140 মেট্রিক টন ওজনের স্প্যানটি নিয়ে যেতে সময় লাগে 40 মিনিট। তবে একই অবস্থানে 32তম স্প্যান বসাতেই 2 দিন সময় লাগায় সে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার ঘণ্টাখানেকের মধ্যেই নোঙর ফেলার কাজ শেষ করা হয়। সব মিলে দুপুর 12টার মধ্যে বসিয়ে দেওয়া সম্ভব হয় 33তম স্প্যান। একই সময় সেতুতে চলছে আগে বসানো স্প্যানগুলোতে রোড ও রেল স্ল্যাব বসানোর কাজ। ইয়ার্ডে নদী ভাঙনের কারণে বেশ কিছু স্ল্যাব নদীতে তলিয়ে গেলেও এজন্য কাজে কোনো দেরি হবে না বলে জানান প্রকল্প পরিচালক। 125টা চলে গেছে রোডওয়ে ডেক, এগুলোকে আমরা আবার পুনর্নির্মাণ শুরু করে দিচ্ছি। অ্যালয় স্ট্রিঞ্জারের জন্য আমাদের লুক্সেমবার্গের ফ্যাক্টরিতে অলরেডি অর্ডার দেওয়া হয়েছে। এটা আমরা আশা করছি আগামী জানুয়ারির মধ্যে চলে আসবে। বাকি যেগুলো দিয়ে আছে আমাদের কাজের ব্যাঘাত হবে না, আমাদের হাতে আরো স্টক আছে। চলতি মাসের 25 তারিখ 34তম আর 30 তারিখ 35তম স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। কখনো তীব্র স্রোত, কখনো নাব্য সংকটের কারণে প্রায় এ রুটে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ থাকে। বর্তমানে 5 দিন ধরে বন্ধ আছে ফেরি চলাচল। দুর্ভোগের এমন দিনগুলোতে যখন এক একটি স্প্যান বসানোর মধ্য দিয়ে এগিয়ে যায় পদ্মা সেতুর কাজ, তখন আশায় বুক বাঁধেন দুই পারের মানুষ। প্রার্থনা করেন আরও দ্রুত শেষ হোক পদ্মা সেতুর কাজ। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। বেগম জিয়াকে গৃহবন্দী করে রাখার বিএনপি মহাসচিবের অভিযোগ ভিত্তিহীন বলে মনে করেন দুদক আইনজীবী ও বিশেষজ্ঞরা। তারা বলছেন, চেয়ারপারসনকে নিয়ে রাজনীতি শুরু করেছে দলটি। বিএনপি নেত্রীর এক আইনজীবী এ বিষয়ে কোনো মন্তব্য করতে না চাইলেও বলেছেন, করোনা পরিস্থিতির কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বেড়েছে 2 দফা। বিদেশে না যাওয়া, বাসায় চিকিৎসা নেওয়া, এই দুটি শর্তে তাকে মুক্তি দেওয়া হয়। আইনি প্রক্রিয়ায় ব্যর্থ হয়ে সরকারের এমন সিদ্ধান্তকে শুরু থেকেই স্বাগত জানিয়েছে দলটি। অথচ মুক্তির 8 মাসে এসে দলটির মহাসচিবের অভিযোগ, নেত্রীকে গৃহবন্দী করে রেখেছে সরকার। ডিফারেন্সটা হচ্ছে যে শুধুমাত্র হাসপাতাল থেকে তাকে জেলে তার বাসায় নিয়ে আসা হয়েছে। ওখানে তিনি একটা হোমলি পরিবেশের মধ্যে আছেন, যেটাকে সোজা কথায় বলা যায় এটা হচ্ছে গৃহ অন্তরীণ করা। ওনাকে আমরা কখনোই বলি নাই যে উনি কোথাও বাইরে যেতে পারবেন না, ঘরের বাইরে বেরোতে পারবেন না। ওনারা কোথা থেকে এইসব শব্দ ওনারা চয়ন করেন আমি জানি না, এটা ওনার কাল্পনিক বক্তব্য। বেগম জিয়া বাসায় থাকাকালীন দলটির শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করেছেন। নেত্রী চাইলে আইনজীবী সহ যে কারো সঙ্গে আলোচনাও করতে পারেন। তারপরও কেন গৃহবন্দীর অভিযোগ তুলছে বিএনপি? ওনার পরিবারের পক্ষের আবেদনটাকে শ্রদ্ধা করে সরকার মহোদয় এটা আদেশ দিয়েছেন, ওনাদের আবেদন অ্যালাউ করেছেন। এটা গৃহবন্দী কিভাবে? ইটস এ পলিটিক্যাল স্টেটমেন্ট, জাস্ট একটা পলিটিক্যাল চাওয়াজ করার জন্য, এছাড়া আর কিছুই না। উনি বলতে পারেন আইনের বেড়াজালে বন্দী। উনি সাজাপ্রাপ্ত, কিন্তু সরকার সাময়িক মুক্তি দিয়েছে 401-এর 1 উপধারা অনুযায়ী। বিএনপি নেত্রীর একজন আইনজীবী অবশ্য গৃহবন্দী নিয়ে সরাসরি কোনো কথা বলতে চাননি। তিনি বলেছেন, করোনা পরিস্থিতির কারণে দেশে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ পাচ্ছেন না নেত্রী। উনি নিজে চাচ্ছেন চিকিৎসা করা, এখন কোভিড-19-এর কারণে তার চিকিৎসা ব্যাহত হচ্ছে। সরকার শর্তটা না দিলে হয়তো
হয়তো এর আগে উনি যেতে পারতেন হয়তো। এখন তো দেশে বিদেশে সব জায়গাতে একই অবস্থা। দলটির একটি সূত্র বলছে, বেগম জিয়ার চিকিৎসার জন্য বিদেশি কয়েকটি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, কিন্তু করোনা পরিস্থিতির কারণে সেটিও সম্ভব হচ্ছে না। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বর্তমান সরকারের অধীনে দেশে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্প্রতি অনুষ্ঠিত উপনির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ফলাফল বাতিলের দাবিতে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন তিনি। অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। বেলা 11টার দিকে শুরু হওয়া এই কর্মসূচিতে যোগ দেন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। কর্মী সমর্থকদের ভিড়ের কারণে রাস্তায় যানবাহন চলাচলের সমস্যা দেখা দেয়। আর তালবাহানা করবেন না, পদত্যাগ করুন, অতীতের সকল নির্বাচনকে বাতিল করে দিয়ে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন অনুষ্ঠান করুন। এটাই একমাত্র সমাধান। আজকে কমিটি বলেন, পুলিশ 9 বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বলেন, সব কিছু নির্ভর করছে একটি নির্বাচিত সরকারের উপর। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনে ব্যর্থ হয়ে এখন জনরায়ের বিরুদ্ধে কর্মসূচি দিয়েছে। তিনি সকালে তার সরকারি বাসভবনে অনলাইন ব্রিফিংয়ে কথা বলেন। তিনি বলেন, উপনির্বাচন নিয়ে বিএনপি অন্ধকারে ঢিল ছুঁড়ছে। শুধু বিরোধিতার মিথ্যাচার এখন বিএনপির অস্থিমজ্জার অংশ হয়ে গেছে। তারা সরকার কিংবা দেশের ইতিবাচক কিছু দেখতে পায় না। জনগণের পাশে না থেকে জনঘনিষ্ঠ কোনো ইস্যুতে না গিয়ে বিরোধিতার খাতিরে বিরোধীতেই এখন বিএনপির বহুল চর্চিত অকেজ হাতিয়ার। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে, মধ্যবর্তী নির্বাচন কিংবা ফ্রেশ নির্বাচনের কোনো সুযোগ নেই। এবার কলকাতার পূজা আয়োজনের খবর। করোনার কারণে পশ্চিমবঙ্গের কোনো পূজা মণ্ডপেই যেতে পারবে না দর্শক। বিকেলে কলকাতা হাইকোর্টে এই নির্দেশ দেন। এ বিষয়ে আরও জানাতে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, সরাসরি যোগাযোগ তার কাছে। সুব্রত। জাবরিন, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে মার্চ থেকে কিন্তু টানা 68 দিনের লকডাউন শেষে জুন থেকে আনলক সিরিজ শুরু হয়েছিল এবং আনলক সিরিজের আজকে এবার ৫ম অধ্যায় চলছে। স্কুল কলেজ সবই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। আজকে যখন কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় যখন এই পশ্চিমবঙ্গের পুজো নিয়ে তার রায় ঘোষণা করেন, তার আগে তিনি বেশ কয়েকটি পর্যবেক্ষণের কথা জানান। এই কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে যে তিনি বলেছেন যে যেখানে 6 মাস ধরে স্কুল কলেজ বন্ধ রয়েছে, বাচ্চারা, শিশুরা এবং শিক্ষার্থীরা যেখানে স্কুল কলেজে যেতে পারছেন না, সেখানে বড়রা কিভাবে পুজো উৎসবে পার্টিসিপেট করবেন। সরকারের অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সরাসরি তিনি সমালোচনা করেননি, কিন্তু তিনি যে তার যা পর্যবেক্ষণ তাতে তিনি তার যে উষ্মা বিচার ব্যবস্থা, এই আদালতের যে উষ্মা সরকারের যে এই পুজোর উদ্যোক্তাদের অনুমোদন নিয়ে এবং গাইডলাইন নিয়ে, সেটা কিন্তু বিচারপতি তার বক্তব্যে পরিষ্কার করে বলেছেন যে সরকারের যে গাইডলাইন সেটা ইতিবাচক, কিন্তু প্রয়োগের গাফিলতি আছে। সুতরাং কোনোভাবেই এই যে ভারত এই মুহূর্তে একটি স্থিতিশীল অবস্থায় আছে সেইটিকে আর বাড়তে দেয়া যাবে না। অর্থাৎ তিনি মনে করেন যে এই চলমান দুর্গা উৎসবে আবার যদি জনস্রোত বইতে শুরু করে কলকাতায়, এমনিতে জানেন যে ভারতে যে কটি রাজ্যকে কোভিড প্রবণ রাজ্য বলা হয়, সেই তাদের মধ্যে কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজ্যটি কিন্তু অন্যতম কোভিড প্রবণ রাজ্য। সে কারণেই কিন্তু বিচারপতি সুনির্দিষ্টভাবে বলেছেন যে কোনোভাবেই ভিড়কে প্রশ্রয় দেওয়া যাবে না এবং রাজ্যের সমস্ত পুজোর আয়োজকদের নিশ্চিত করতে হবে যে ছোট পুজো মণ্ডপের 5 মিটার এবং বড় পুজো মণ্ডপের 10 মিটার দূরত্বে থাকতে হবে দর্শনার্থীদের, এবং দর্শনার্থীদের
মানতে হবে কিন্তু দূরত্ব বিধি, স্যানিটাইজেশনের ব্যবস্থা করতে হবে। আপনি জানেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রায় বড় সবগুলো ক্লাবকে 50,000 টাকা করে ডোনেশন দিয়েছেন। কেন দিয়েছেন? যে স্যানিটাইজার এবং মাস্ক দেওয়ার জন্য। এবং কদিন আগে থেকেই ধরুন গত 7 দিন ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিন্তু ধরে ধরে ভার্চুয়াল মাধ্যমে এবং কলকাতার প্রায় সবকটি বড় পুজোয় কিন্তু উনি নিজে সশরীরে গিয়ে উদ্বোধন করেছেন। ফলত রাজ্যের সাধারণ মানুষের মধ্যে দুর্গাপুজোয় দুর্গা উৎসবে বাইরে বেরিয়ে উৎসব করার মধ্যে একটি প্রবণতা তৈরি হয়েছিল। আজকে বিচারপতির রায় কিন্তু পরিষ্কার যে এই যে জনজোয়ার জনস্রোত সেখানে কিন্তু একটি বাঁধ সাধবে এবং সেটি মনে হয় অনেকেই মনে করছেন এটি একটি ইতিবাচক। অন্ততপক্ষে এই প্যান্ডেমিক সিচুয়েশনের কলকাতা হাইকোর্টের এই রায়টিকে ঐতিহাসিক রায় বলে মনে করছেন পুজোর আয়োজক থেকে সাধারণ মানুষ অনেকেই। তো কলকাতার এই ছিল আমার কাছে কলকাতার হাইকোর্টের যে রায়, আমার কাছে থাকা সবশেষ। কলকাতার পূজার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সুব্রত আচার্য। আয়ারল্যান্ডের কুল পার্কের গল্প শুনতে চোখ রাখুন সংবাদের শেষাংশে। দেশে করোনা থেকে নিজেদের রক্ষায় সব জায়গায় মাস্ক ব্যবহার করতে মন্ত্রিসভার বৈঠকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় জনগণকে সচেতন করতে প্রয়োজনে মোবাইল কোর্টের মাধ্যমে আইন প্রয়োগেরও সিদ্ধান্ত হয়। বেলা 10:30টায় অনলাইন মাধ্যমে শুরু হয় মন্ত্রিসভার বৈঠক। এতে গণভবন থেকে অংশ নিয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয় থেকে যুক্ত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্যরা। বৈঠকে ঢাকা থেকে অস্ট্রিয়ায় সরাসরি বিমান যোগাযোগ স্থাপনে এয়ার সার্ভিস চুক্তির খসড়ায় অনুমোদন দেওয়া হয়। এছাড়া মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের হার পর্যালোচনায় ত্রৈমাসিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। কোনোভাবেই মাস্ক ইউজ, অন্তত পাবলিক প্লেসে কোনোভাবেই মাস্ক ইউজ, মসজিদে বা অন্য গ্যাদারিংয়ে বা বিভিন্ন এই যে সামনে দুর্গাপূজা আসবে, যেসব অনুষ্ঠানগুলো হবে, কোনো অবস্থাতেই কেউ যেন মাস্ক ছাড়া না আসে। মানুষকে সব জায়গা থেকে আপনার রিকোয়েস্ট করে, মোটিভেট করে বা ফোর্স যদি করতে হয়, আইন প্রয়োগ করতে গেলে আইনও প্রয়োগ করবে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে আজ দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 21 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1637 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,90,206 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 15,146 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 21,78,714 জনের। 24 ঘন্টায় নতুন করে 1637 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 3,90,206 জন। 24 ঘন্টায় মারা গেছেন 21 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,681 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,627 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,05,599 জন। 176 বছরের ঘূর্ণিঝড়ের পরিসংখ্যান বিশ্লেষণ করে জলোচ্ছ্বাস ও ভাঙন ঠেকাতে সক্ষম বাঁধ দিয়ে রোহিঙ্গাদের জন্য সুরক্ষিত করা হয়েছে ভাসান চরকে। এছাড়া প্রতি হাজার মানুষের জন্য 260 কিলোমিটার বেগে ধেয়ে আসা ঝড়েও টিকে থাকতে পারে এমন আশ্রয়কেন্দ্র নির্মাণ করে নিশ্চিত করা হয়েছে দুর্যোগকালীন নিরাপত্তা। এ বাস্তবতায় কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প তো বটেই, এমনকি দেশের যে কোনো দ্বীপের চেয়ে ভাসান চরকে বেশি সুরক্ষিত মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। 2 দশকেরও কম সময়ে আগে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা ভাসান চরকে জোয়ার, ঘূর্ণিঝড় ও ভাঙন থেকে সুরক্ষা দিতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। প্রথমত, দ্বীপের দক্ষিণ পশ্চিম তীরে 2 কিলোমিটারের বেশি বাঁধের 400 থেকে 500 মিটার আগে পাইলিং করে পাথর ও জিও ব্যাগ ফেলে 3 স্তরের তীর প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্বিতীয়ত, প্রাথমিকভাবে 9 ফুট উচ্চতার 12 কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়েছে। জানুয়ারি থেকে চলছে 19 ফুট পর্যন্ত উচ্চতা বাড়ানোর কাজ। বাঁধের চারদিকে 18টি স্লুইস গেট বসিয়ে গড়ে তোলা হয়েছে শক্তিশালী ড্রেনেজ ব্যবস্থা। বাঁধ থেকে সমুদ্র তীরবর্তী এলাকায় নেওয়া হয়েছে বনায়নের উদ্যোগ। ভাসান চরকে ঘিরে রোহিঙ্গা শরণার্থী সংশ্লিষ্ট বিভিন্ন মহলের যে উদ্বেগ এবং উৎকণ্ঠা রয়েছে, তার অন্যতম হচ্ছে জোয়ারের পানি এবং জলোচ্ছ্বাসের ভয়। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, জোয়ারের পানি এবং জলোচ্ছ্বাসের ভয়কে মাথায় রেখে তারা এরই মধ্যে পুরো প্রকল্প এলাকাকে 14 কিলোমিটারের বেড়িবাঁধের মাধ্যমে সুরক্ষিত করেছেন।
দুর্যোগের কথা মাথায় রেখে গুচ্ছগ্রামের 1440টি বাড়ি নির্মাণ করা হয়েছে 4 ফুট উচ্চতায়। এছাড়া আছে ঘন্টায় 260 কিলোমিটার বেগে ধেয়ে আসা ঘূর্ণিঝড় সইতে সক্ষম 120টি আশ্রয় কেন্দ্র। মাটি থেকে 14 ফুট উচ্চতার প্রতিটি আশ্রয় কেন্দ্র 1000 মানুষ এবং 200 পশুকে আশ্রয় দেবে। 1842 থেকে 2018 পর্যন্ত গত 176 বছরের 20,000 সাইক্লোনের পরিসংখ্যান বিশ্লেষণ করে যুক্তরাজ্য ভিত্তিক 2 সংস্থা HR ওয়ালিংফোর্ড ও MDM যে পরামর্শ দিয়েছে সে অনুযায়ী এ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা। সুরক্ষাবাদ এবং শোর প্রোটেকশনের মাধ্যমে এটাকে আমরা সুরক্ষিত করেছি এবং একই সাথে শেল্টারগুলি এটা এডিশনাল সাপোর্ট দেবে। 12,000 থেকে 15,000 শ্রমিক 2018 এবং 19 সালে কাজ করেছে। সুতরাং আমরা কোন সময় এই ফনি, আমপান এবং বুলবুলে আমাদের এই দ্বীপে পানি 4 থেকে 5 ফিট পানি উঠেছে এবং কোনো ইফেক্ট হয়নি। ওয়েল ক্লিয়ার ফ্রম দ্য এমব্যাঙ্কমেন্ট। জরুরি উদ্ধার ও ত্রাণ কাজের জন্য রয়েছে আন্তর্জাতিক মানের 2টি হেলিপ্যাড। প্রকল্পের 8টি হাই স্পিড বোট ও লোকাল হাই স্পিড বোটের মাধ্যমে ভাসানচর থেকে 1 থেকে 2 ঘন্টার মধ্যে চট্টগ্রাম অথবা নোয়াখালীর চেয়ারম্যান ঘাটে পৌঁছা যায়। রয়েছে প্রকল্পের 4টি LCU এবং BIWTCর 12 আউলিয়ার মাধ্যমে 3 থেকে 4 ঘন্টায় চট্টগ্রামে পৌঁছার ব্যবস্থা। সব মিলিয়ে যোগাযোগ আর সুরক্ষার এত আয়োজন দেশের আর কোনো দ্বীপে নেই বলেই দাবি ভাসানচর 3য় আশ্রয়ন প্রকল্প কর্তৃপক্ষের। ওমর ফারুক, সময় সংবাদ, ভাসানচর, নোয়াখালী। কবর থেকে বেঁচে ফেরা শিশু মরিয়মের অবস্থা এখনো আশঙ্কাজনক। তাকে সুস্থ করতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানান ঢাকা মেডিকেলের পরিচালক। তবে মায়ের অভিযোগ, ডাক্তারদের ভুল চিকিৎসা আর দায়িত্ব অবহেলার কারণেই শিশুটির এই অবস্থা। অন্যদিকে 3 দিন পরও জীবিত শিশুকে মৃত ঘোষণার ঘটনায় তদন্ত প্রতিবেদন দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। সন্তানকে পৃথিবীর আলো দেখাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শাহিনুর বেগম, কিন্তু ডাক্তারদের দায়িত্বে অবহেলায় প্রিয় সন্তানটি এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। জীবিত নবজাতককে মৃত ঘোষণা করায় চিকিৎসকদের প্রতি ক্ষোভের শেষ নেই এই মায়ের। আমার অনেক কষ্ট হইতেছিল বলে আমি খুব চেঁচামেচি করতেছিলাম আর বলতেছিলাম যে আমার যেভাবে সিজারের ব্যবস্থা করতে, কিন্তু আমরা ওয়েট করতেছিল আমার হাজব্যান্ড। তারপরে নর্মাল ডেলিভারি করাইছে হেরা, করার পরে হেরা হয়তো বা ধরে নিয়েছে, বাচ্চাটা মারা গেছে। যাক, 2টা ম্যাডাম ছিল ডাক্তার, ঠিক আছে। পরে আর হুশ ছিল না। এবার আমি যতটুকু শুনছি ডাক্তাররা ওইভাবে নাকি ধরে নেয় 2 জন। মৃত ঘোষণা করে সনদ দেওয়ার ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের করা তদন্ত কমিটি 3 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা থাকলেও তা দিতে ব্যর্থ হয়েছে। এখন নবজাতকটির অবস্থা আশঙ্কাজনক বলে জানান ঢাকা মেডিকেল হাসপাতালের পরিচালক। The baby is in a critical condition. এখন তার যে কন্ডিশনটা সেটা একটু করে ইমপ্রুভ করছে। যেটি হয়েছে দিস আর অল আনপ্রফেশনাল প্রফেশনাল আনস্থেসিয়া হতে পারে অথবা অন্য কিছু বলবে। জীবিত নবজাতককে মৃত ঘোষণার ঘটনাকে দুঃখজনক মন্তব্য করে তিনি জানান, তদন্ত রিপোর্টে উঠে আসবে প্রকৃত ঘটনা। 16 অক্টোবর শাহিনুর বেগম শিশু মরিয়মকে জন্ম দেবার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন, কিন্তু দাফনের সময় শিশুটি নড়াচড়া করলে জানা যায় সে জীবিত। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। চাহিদা যোগানের সূত্র মেনে নয়, পাইকারি বাজারে আলুর দাম ওঠানামা করছে সিন্ডিকেটের ইশারায়। রেকর্ড উৎপাদন আর সরকারি মজুদের সব হিসাব পাল্টে দিয়ে অতিরিক্ত দাম গুনতে হচ্ছে ক্রেতাকে। এমনটাই অভিযোগ পাইকারি বিক্রেতাদের। তাদের দাবি লাগাম টানতে হবে সরকারকেই। SM সালাউদ্দিনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সাজিদ রাজু। রাজধানীর খিলক্ষেতের এই ব্যবসায়ী এসেছেন আলু কিনতে। মানভেদে 35 থেকে 40 টাকার পাইকারি দরের আলু খরচ মিটিয়ে খুচরায় বিক্রি হবে 50 টাকায়। খুচরা বিক্রেতারা বলছেন, বন্যায় অন্য সবজির চড়া দামে আলুর উপর চাপ পড়ায় সুযোগ নিচ্ছে পাইকাররা। এটা নিচ্ছি 35 টাকা কেজি, লালটা তাহলে 45 টাকা কেজি বিক্রি হবে। সরো দেশিটা এটা 40 টাকা নিচ্ছি, 50 টাকা কেজি বিক্রি হবে। আমাদের তো লাভ লস নাই, আমরা জাস্ট যেভাবে কিনবো 5 টাকা মিনিমাম আমরা বিক্রি করবো। জাস্ট এটা মনিটর করে বাজারের উপরে পলিশটা দেখাইতেছে হাজার হাজার বস্তা পড়ে রয়েছে, কিন্তু দিতেছে না।
রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় ঘাটতি নেই সরবরাহে, আড়ত ঠাসা আলুর স্তূপে, কিন্তু দামে আগুন। বিক্রেতারা বলছেন স্টোরেজের মহাজন আর ফড়িয়াদের ফোনের ইশারায় নির্ধারণ হয় দাম। মালিক মনে করে স্টোরটা কিনিছে, কিনা চালান করে এখানে পাঠা দেয়, তারপরে বলে যে এই দাম পড়ছে, এই দামে বিক্রি করবে। সরকারের রেট দিচ্ছে 30 টাকা কেজি, আমরা কিনে আমাদের 38 টাকা কেজি। মাল আমাদের মার্কেটে আসে নাই, কেলে মাল ব্যাপারীকে পড়তে হয় না। দাম এরা মোকামে বাড়া দিচ্ছে কোল্ড স্টোরেতে কমে ছাড়লে আমরা কমে বেচতে পারি। মাত্র কয়েকদিন আগে এক রাতের ব্যবধানে পেঁয়াজের ঝাঁজ বেড়ে হয় কয়েক গুণ। কয়েক ঘন্টার কারসাজিতে অনেক অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে আছে আঙুল ফুলে কলা গাছ হওয়ার অভিযোগ। চড়ে যাওয়া সেই পেঁয়াজের দাম নামেনি এখনো। বাজারে আসা ক্রেতাদের প্রশ্ন, এবার কি তবে আলুর পালা? সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে কয়েক দফা অভিযানে উচ্ছেদ করা হয়েছে রেলওয়ের 250-র বেশি অবৈধ স্থাপনা। সকালে নগরীর আমবাগানে অভিযান চালায় রেলওয়ে কর্তৃপক্ষ। অভিযোগ রয়েছে রেলওয়ের কর্মকর্তারাই এর সাথে জড়িত। এসকাভেটর দিয়ে গুড়িয়ে দেয়া হয় আদাপাখা ও টিনশেড ঘর। সোমবার সকালে নগরীর আমবাগানের মিন্টু কলোনিতে রেল কর্তৃপক্ষ শুরু করে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান। এতে ক্ষোভ জানান ক্ষতিগ্রস্তরা। সরকারের প্রয়োজন হলে রেলের জায়গা ওরা নিয়ে নাকি আমাদেরকে জায়গা দেখ, আমরা কই থাকবো? না থাকার উচ্ছেদ করলে আমাদেরকে মারি ফেলাক, আমাদেরকে রাখছে কেন জানতো। লাল মিন্টু উনি এখান থেকে ওই মাথা ধরে পুরা টাকা ওরা দিয়ে প্রতি মাসে 1.5 লাখ টাকা ঘর ভাড়া খায়। সরকারের কাছে এটাই অনুরোধ আমাদেরকে যাতে মনে করেন যে পুনর্বাসন দেয়। কয়েক দফায় অভিযানে গুড়িয়ে দেওয়া হয় 250-র বেশি অবৈধ স্থাপনা। উদ্ধার করা হয় 75 থেকে 80 শতক জায়গা। রেলওয়ের কোনো কর্মকর্তা জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার দাবি জানান সংশ্লিষ্টরা। রেলের যত জমি আছে এখানে সরকারি বিল্ডিং, সরকারি কোয়ার্টার ছাড়া বা আমাদের যে মাস্টার প্ল্যানভুক্ত বাণিজ্যিক প্লট, আমাদের যে সিস্টেমে আমরা লিজ দিই সেটা ব্যতীত যত অবৈধ স্থাপনা জারি হোক না কেন সবগুলোই আমরা আমাদের উচ্ছেদ কর্মসূচি নিচ্ছি। 200 থেকে 250 টিনশেড এবং ঝুপড়ি টাইপের ঘর ইয়ে হবে, আর 70 থেকে 80 শতক জায়গায় অবৈধ স্থাপনার ইয়েতে রেলভূমি উদ্ধার করা হবে। দীর্ঘদিন ধরে লাল মিন্টু সহ বেশ কয়েকটি চক্র রেলের জায়গা দখল করে ভাড়া দিয়ে আসছে বলে অভিযোগ স্থানীয়দের। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এয়ারলাইন্সের ভুলে দুবাই থেকে দেশে ফেরত আসা 104 জন যাত্রীর মধ্যে যারা ট্রাভেল এজেন্সি থেকে টিকিট কেটেছেন তাদের বেশিরভাগই বাড়তি টাকা ফেরত না পাওয়ার অভিযোগ করেছেন। ট্রাভেল এজেন্সিকে যে দামে ফ্লাই দুবাই টিকিট বিক্রি করেছে শুধু সেই টাকাই ফেরত দেওয়া হয়েছে। ট্রাভেল এজেন্সিগুলো কয়েক গুণ বাড়িয়ে টিকিট বিক্রি করলেও সেই টাকা ফেরত দিতে টালবাহানা করছে। দুবাই ইমিগ্রেশন নীতির অস্বচ্ছতায় যোগাযোগে ঘাটতি ও ভুল হয়েছে এয়ারলাইন্সের, তাই পুরো দায় এয়ারলাইন্সের ওপর চাপানো যাবে না বলে মনে করেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান। এক সপ্তাহ আগেই ফ্লাই দুবাইয়ের ফ্লাইটে করে সংযুক্ত আরব আমিরাতে যাওয়া 104 জন প্রবাসী বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়। দেশের বাইরের খবর, জো বাইডেন নির্বাচিত হলে শরণার্থী ও অভিবাসীতে ভরে যাবে যুক্তরাষ্ট্র বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন এর মাধ্যমে তার দেশে জঙ্গিবাদ ছড়াবে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী বাইডেনের অভিযোগ ট্রাম্পের ছড়ানো বর্ণবাদের বিষ পুরো যুক্তরাষ্ট্রে ছড়িয়ে গেছে, সৃষ্টি হয়েছে বিভেদ, দেশ চলে গেছে অস্ত্রধারীদের হাতে। উইসকনসিন অঙ্গরাজ্যের কেনোসা থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর জানাচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। যুক্তরাষ্ট্রে চলমান বর্ণবিরোধী আন্দোলন সহিংস রূপ নিয়েছিল উইসকনসিনের এই কেনোসা শহরে। আমরা দেখতে পাচ্ছি পেছনের এই মার্কেটটির প্রতিটি জায়গায় কাঠ দিয়ে ঢেকে দেয়া হয়েছে যেন ভাঙচুর করা না যায়, এ থেকে রক্ষা পাওয়ার জন্য এরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু আমেরিকা কি এরকম কাঠ দিয়ে ঘেরাও করে ভাঙচুর থেকে রক্ষা করার জন্যই সব কিছু টিকিয়ে রাখবে? রোববার নেভেদা ও নর্থ ক্যারোলাইনায় আলাদা নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের বক্তব্যে উঠে এলো সেই বিভেদ সন্ত্রাসের কথা। নেভেদার কারসন সিটিতে সমর্থকদের উদ্দেশ্যে দেয়া ট্রাম্পের বক্তব্যে বাড়তি আরও উঠে আসে ডেমোক্রেটরা ক্ষমতায় বসলে শরণার্থী ও অভিবাসীতে ভরে যাবে দেশ। Biden vowed to terminate our travel bans on jihadist regions and surge refugee admissions by 700%. He wants to let them come in. একই দিন নর্থ ক্যারোলাইনার ডারহামে প্রচারণা চালান জো বাইডেন। সাবেক এই ভাইস প্রেসিডেন্ট বলেন ট্রাম্পের শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদের পক্ষে অবস্থান নেয়া ও বর্ণবাদ সমর্থন করার খেসারত আমেরিকাকে দিতে হচ্ছে।
We have no need for armed militias roaming America's streets. এই রাষ্ট্র ঘুরে দাঁড়াবেই, মিটে যাবে বর্ণবাদের কালিমা, লুটপাট বন্ধ হবে, অস্ত্রমুক্ত হবে দেশ, সব জাতি ও দলমতের দেশ গড়ব আমরা ডেমোক্রেটরা। Menacing our communities. এদিকে যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি আবারও ভয়াবহ রূপ নিচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির শীর্ষ সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউসি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির সমালোচনা করে তিনি বলেছেন, মানুষের প্রাণ বাঁচাতে আবারও লকডাউন প্রয়োজন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, কেনোসা, উইসকনসিন। কুল পার্ক নাম শুনলেই শীতল এক ভাব চলে আসে মনের অজান্তেই। 1000 একরের পুরো জায়গা জুড়েই শুধু গাছ আর গাছ। 17শো শতাব্দীতে বৃক্ষপ্রেমী রবার্ট গ্রেগরি ও তার স্ত্রী আইরিশ লেখিকা লেডি গ্রেগরিও থাকতেন এখানে। এমনকি সাহিত্যে নোবেল বিজয়ী কবি ইয়েটসও ভ্রমণ করেছিলেন এই এলাকাটি। এখনকার সবুজ বনায়নে মুগ্ধ হয়ে কবিতাও লিখেছেন তিনি। আয়ারল্যান্ডের সেই কুল পার্ক থেকে ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ জুয়েল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি শেষে রবার্ট গ্রেগরি এই জায়গাটি ক্রয় করেন। 1780 সালে পুরো জায়গা জুড়ে রোপণ করেন নানান প্রজাতির গাছের চারা। বৃক্ষপ্রেমী পরিবারটি সুদূর আমেরিকা থেকেও নিয়ে এসেছিলেন নানান প্রজাতির গাছ। তার সাথে ছিলেন আয়ারল্যান্ডের বিখ্যাত লেখিকা লেডি গ্রেগরি। লেডি গ্রেগরির অনেক বিখ্যাত উপন্যাসও লেখা হয়েছে এই কুল পার্কে বসে। আবার এখানে মাঝে মাঝে ভ্রমণে আসতেন সাহিত্যে নোবেল বিজয়ী কবি ইয়েটসও। কবি ইয়েটসের দ্য ওয়াইল্ড সোয়াইন্স কবিতাটা এখানে বসেই লেখা হয়েছিল। পার্কটা আসলে অনেক সুন্দর এবং অনেক ঐতিহ্যবাহী পার্ক, চারিদিকে সবুজ এবং আয়ারল্যান্ডের এবং পৃথিবীর অনেক বিখ্যাত কবি সাহিত্যিক এসে এখানে কবিতা লিখেছেন, সাহিত্য লিখেছেন। আসলে এই জায়গাটা আসলে মনটা অনেক ভালো হয়ে যায়, প্রকৃতির মাঝে আমরা হারিয়ে যাই। 1856 সালে চুনাপাথরের মাটিতে অনেক গাছই মরে যায়, তবে কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে সেই সময়ের অনেক গাছ। 1927 সাল পর্যন্ত গ্রেগরি পরিবারের কাছেই থাকে এই কুল পার্কটি। 1927 সালের পরে আইরিশ সরকারের বন ও পরিবেশ অধিদপ্তরের অধীনে চলে যায় এই কুল পার্কটি। ক্লান্তি আর রোদমাখা দিনে একটু বিশ্রাম নিতে 1000 একরের সবুজ এই বনায়ন দেখতে দর্শনার্থীরা ঢুমারেন শীতল এই উদ্যানে। আয়ারল্যান্ডের কুল পার্ক থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। আর 8টি স্প্যান বসলেই পদ্মার বুকে দাঁড়াবে পুরো সেতু। সপ্তাহ ব্যবধানেই যোগ হলো আরও একটি। লুক্সেমবার্গ থেকে স্ল্যাব আসছে জানুয়ারিতে। এবং বিএনপি মহাসচিব বেগম জিয়াকে গৃহবন্দী রাখার অভিযোগ তুললেও আইনজীবী দুষলেন করোনাকে। রাজনৈতিক কারণেই এমন অভিযোগ বলছেন দুদক আইনজীবী। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।